শুরু করার আগে আমি যেটা বলার চেষ্টা করতেছিলাম সেটা হইল প্রথম মানে প্রথম দিনের ক্লাসে আমরা যেটা আপনাদেরকে আপনাদেরকে ক্লাস ওয়ানে মানে ট্রান্সলেশনে আমরা 5টা ক্লাস নিয়েছি তো ব্যাংকে। যেহেতু ক্লাস ওয়ান যেটা ওইটাতে আমরা যেটা করছি যে বেসিক আলাপ করছি যে ট্রান্সলেশন আপনি কিভাবে করবেন। 2 নাম্বার ক্লাসে আমরা একটা জেনারেল টপিকে ট্রান্সলেশন করে দেখাইছি ইংলিশ টু বেঙ্গলি, যে আপনি ইংলিশ টু বেঙ্গলিতে ওয়ার্ড চয়েস কিভাবে করবেন এবং হচ্ছে যে প্রপার ট্রান্সলেশন কিভাবে করবেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। এটা 3 নাম্বার ক্লাসে আমরা যেটা করছি ব্যাংক রিলেটেড একটা অনুবাদ করার চেষ্টা করছি। 4 নাম্বার ক্লাসে আমরা গিয়ে ব্যাংকের বিগত বছরের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের একবারে প্র্যাকটিক্যাল দেখাইছি কেমনি অ্যাডভার্বিয়াল চিনে আপনি অনুবাদ করবেন এবং মানে কিভাবে আপনি তাড়াতাড়ি অনুবাদ করতে পারবেন। আজকের শেষ ক্লাসে আমরা যেটা করব সেটা হলো ব্যাংকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব, কিন্তু জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে আমি হচ্ছে যে একটু আগে জাস্ট আপনাদের ক্লাসের 15 মিনিট আগে আমি ডেইলি স্টারে ঢুকলাম। ঢোকার পরে দেখছি যে মানে কোনো এরকম নিউজ আছে নাকি ব্যাংক রিলেটেড বা আপনাদের রিলেটেড যে এটা করা যায়। তো পরে আমি ঢুকে যেটা দেখলাম যে এরকম একটা ইয়া পাওয়া গেছে, সেটা হইলো যে এটা এই যে ডেইলি স্টারে এখন ঢুকলাম। এই মানে আজকে ডেইলি স্টার এই যে রিভিউ ইয়া করলাম কি বলে এটা, রিফ্রেশ করলাম। এই এই যে দেখেন এক হেড যে নিউজটা ব্যাংক রিলেটেড, দেখেন টাকা বিগিনস লজিং লজিং ভ্যালু এগেইনস্ট ডলার অ্যামিড মিডল ইস্ট ক্রাইসিস। আচ্ছা দেখছেন এটা, তো এই নিউজটাতে এটা 1 ঘন্টা আগের নিউজ, 1 ঘন্টা হয়েছে যে গতকালকে ক্লাসে আপনাদেরকে যে আমি শিখাইছি যে অ্যাডভার্বিয়াল চিনে আপনি কিভাবে ট্রান্সলেট করবেন সেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো একবারে প্র্যাকটিক্যাল। ঠিক 1 ঘন্টা আগের নিউজ, 1 আওয়ার এগো। ঠিক আছে, এই যে আসেন এটারে আমি স্লাইডে ঢুকাইছি। এই যে ডেইলি স্টারের আজকের তারিখের, হ্যাঁ আজকের তারিখের একটু আগের জিনিস। তো আসেন আমরা এই যে এটার প্রশ্ন ইয়াটা দেখি। আচ্ছা একটু আগে ওখান থেকে প্রশ্নটা একটু পড়ি, মানে নিউজটা একটু পড়ি বোঝার চেষ্টা করি। টাকা বিগিনস লজিং ভ্যালু এগেনস্ট ডলার, ডলারের এগেনস্টে টাকার দাম কমছে মিডল ইস্ট ক্রাইসিসের কারণে। হ্যাঁ বলছে যে আফটার মান্থস অফ স্টেবিলিটি, মানে কয়েক মাস স্থির, আচ্ছা বাংলা না বলি এখন, স্টেবিলিটি বাংলাদেশ লোকাল কারেন্সি হ্যাজ স্টার্টেড টু লুজ value against the US dollar as Bangladesh Bank stopped intervening in the market due to possible impact of US-Israel war on Iran. On Monday, the weighted average interbank exchange rate stood at ETO US dollar from ETO day earlier, according to the latest data from Bangladesh Bank. The interbank exchange rate was 122 টাকা 36 পয়সা লাস্ট থার্সডে মানে গত বৃহস্পতিবার এন্ড এত টাকা অন ওয়েডনেসডে। দ্য ডাটা শোড মানে একটু একটু করে বাড়তেছে। সেন্ট্রাল ব্যাংক ডাটা রিফ্লেক্টস দ্যাট দ্য ওয়েটেড অ্যাভারেজ ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট এগেইনস্ট দ্য আমেরিকান গ্রিন ব্যাংক হ্যাজ কন্টিনিউড টু উইকেন সিন্স মার্চ টু দিস ইয়ার, মানে মার্চের 2 তারিখ থেকে। এরপরে ইয়া ডাটা টাটা দিয়ে ওরা একটা নিউজ করছে আর কি একটু আগে। তো আমরা যেহেতু মানে আমরা তো অনুবাদের নিয়ম আপনারা শিখাবো যে কিভাবে আপনি এই ধরনের সেন্টেন্স অনুবাদ করবেন, একটু বড় সেন্টেন্স। গত ক্লাসে আমরা যেটা করছি যে নর্মাল অবস্থায় ব্যাংক, ক্যাশ, টেলার এগুলোতে ছোট ছোট মানে সেন্টেন্স বড় আসে, কিন্তু বড় হইলে এগুলা ইজি আর ইজিলি ক্যাচ করা যায়, কারণ আপনি মোটামুটি ধরে অ্যাডভার্বিয়াল ধরে আগে অনুবাদ করে সাবজেক্ট ভার্ব অনুবাদ করে ইজিলি অনুবাদ করে ফেলা যায়। কিন্তু যদি একটু বড় সেন্টেন্স হয়, ধরেন ইন কেস এত বড় সেন্টেন্স ব্যাংকের গত কয়েক মানে বছরের প্রশ্নে আসে নাই, তাও আমি একটু করে আপনাদেরকে অভ্যস্ত করতেছি, যদি আসে আপনারা কিভাবে করবেন। তাহলে আমরা এই সেন্টেন্সটা পড়ি সবাই। আফটার মান্থস অফ স্টেবিলিটি বাংলাদেশের লোকাল কারেন্সি হ্যাজ স্টার্টেড টু লুজ ভ্যালু against the US dollar as Bangladesh Bank stopped intervening in the market due to possible impacts of the US Israel war on Iran. যারা গত ক্লাসে আমার সাথে অ্যাক্টিভ ছিলেন তারা আজকেও অ্যাক্টিভ হবেন, আপনারা আনমিউট করেন। হ্যাঁ আনমিউট করে আমরা যে বিভিন্ন অংশ এখন চিহ্নিত করে ফেলবো যে এই সেন্টেন্সের এগুলা কিভাবে করে ফাস্টার অনুবাদ আপনি কিভাবে করবেন। ঠিক আছে, আনমিউটের কথাটা আমি ভালো করে শুনবো, মানে আর ইয়াও দেখবো পরে, কিন্তু আগে আনমিউট যারা করবেন তাদেরটা আমরা আলাপ করলে আপনারা অনেক উপকৃত হবেন। গত ক্লাসে অনেকজনই আনমিউট করা ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কারণে ক্লাসটা আমাদের ইন্টারঅ্যাক্টিভ হয়েছে। ইন্টারঅ্যাক্টিভ হইলে রিটেন টাইপের ক্লাসে যদি আপনি কথা না বলেন, ইন্টারাকশন না করেন, আপনি আমাদের জিজ্ঞেস করবেন এটা হবে কিনা, এটা হবে না, এটা আমি করছি, এটা স্যার আপনি করছেন, আমারটা কি ভালো হয়েছে না এটা ভালো হয়েছে, এইসব যদি আলাপ না থাকে তাহলে আপনার ক্লাস আপনার কাজে কম লাগবে। ঠিক আছে, তো আসেন আমরা শুরু করি। আমাকে সবাই বলেন যারা আনমিউট করছেন আর কি, আমি এখানে একটু হলুদ করি কালারটা আপাতত, পরে আবার লাল করে দিচ্ছি। এই যে এই অংশটা, আচ্ছা হলুদ করলে এখানে দেখাই যাবে না, দাঁড়ান।
এই অংশটার নাম কি? আফটার মান্থস অফ স্ট্যাবিলিটি। এটা কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি এটা? অ্যাডভার্ব। ফ্রেজ। অ্যাডভার্বিয়াল, ঠিক আছে, সময় বোঝাচ্ছে, কখন, সময়, ঠিক না? ফ্রেজও বলতে পারেন আপনি, অবশ্যই সেন্টেন্সের প্রথমে ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। এবার আমরা ছোট ছোট করে সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি। বাংলাদেশের লোকাল কারেন্সি হ্যাজ স্টার্টেড টু লুজ। এই যে এটা হ্যাজ স্টার্টেড টু লুজ, এই অংশটা কি কেউ বলতে পারবেন? ভার্ব। এটা ভার্ব নাকি ভার্ব ফ্রেজ? ভার্বের ফ্রেজ। হ্যাঁ, অনেকগুলো একসাথে ভার্ব যদি হয়, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, এটা ভার্ব ফ্রেজ বলে। তাহলে এই বাংলাদেশের লোকাল কারেন্সি এটা কি? সাবজেক্ট। সাবজেক্ট। তাহলে কি কি লুজ করছে? কি ভ্যালু। লোকাল কারেন্সি। ভ্যালু এগেইনস্ট দ্য ইউএস ডলার। ইউএস ডলার এর এগেইনস্টে এটার ভ্যালু হারাইছে, ঠিক আছে। এটা তাহলে কি? অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পাইলাম, একটা অ্যাডভার্বিয়াল পাইলাম। এর পরের অংশ দেখেন, অ্যাজ, এটা দিয়ে আবার নতুন ইয়া শুরু, নতুন আরেকটা কি শুরু, নতুন একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু। বাংলাদেশ ব্যাংক স্টপড, এই যে এখানে সাবজেক্ট কি? বাংলাদেশ ব্যাংক। স্টপড ইন্টারভেনিং। স্টপড ইন্টারভেনিং এটা কি? ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ, ঠিক আছে। ইন দ্য মার্কেট, কোথায়? ইন দ্য মার্কেট। কেন? এটা একটা অ্যাডভার্বিয়াল। জি স্যার। কেন? ডিউ টু পসিবল ইম্প্যাক্টস অফ দ্য ইউএস ইসরায়েল ওয়ার অন ইরান, এটা আর একটা অ্যাডভার্বিয়াল না? জি স্যার। ইন্টারভেনিংটা অবজেক্ট না স্যার? হ্যাঁ, এখানে ইন্টারভেনিং অবজেক্ট, কিন্তু ওই যে স্টপের পরে ভার্ব, হ্যাঁ এখানে অবজেক্ট, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংক স্টপ ইন্টারভেনিং ইন দা, এই যে বেসিক্যালি অবজেক্ট কি জানেন? যদি আপনি পুরাটা ধরেন, এই যে ইন্টারভেনিং ইন দা মার্কেট, এটা পুরাটা অবজেক্ট। কিন্তু আমি যখন এটা আলাদা করে ফেলছি না, ইন দা মার্কেট, তখন এটা আবার অ্যাডভার্বিয়াল বা প্রিপজিশনাল ফ্রেজ। জি, বুঝছেন? মার্কেটের পুরাটা আপনি অবজেক্ট ধরতে পারবেন, এই যে পুরাটা অবজেক্ট। ইন্টারভেনিং ইন দ্য মার্কেট ডিউ টু পসিবল ইমপ্যাক্টস। কিন্তু আপাতত আমি ওই যে স্টপ ইন্টারভেনিং দুইটারে ভার্ব হিসেবে ধরে মানে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে ঠিক আছে, স্টপ ইন্টারভেনিং ইন দ্য মার্কেট পুরোটা সেন্টেন্সের অবজেক্ট, ওটা নিয়ে অসুবিধা নাই। আমরা ছোট ছোট করে বোঝার চেষ্টা করি এবার। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এখন আমরা যেটা করব, অনুবাদ করব। হ্যাঁ, অনুবাদ কিভাবে করব? আমরা আপনাদেরকে প্রথম ক্লাসে মনে আছে আপনাদেরকে যে একটা কথা বলছি, সবাই মনে করার চেষ্টা করেন, সেটা হইলো সেন্টেন্সের প্রথমে যদি কোনো ফ্রেজ থাকে এটাকে আগে অনুবাদ করতে বলছি, মনে আছে সবার? জি স্যার। মনে আছে? মানে আমরা ওই যে ইরান ইসরায়েল এর ওয়ার দিয়েই দেখাইছিলাম, মনে আছে না? তাহলে এই অংশটার অনুবাদ আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে পরীক্ষার হলে যখন আপনি এরকম কোনো সেন্টেন্স পাবেন যেটার প্রথমে একটা ফ্রেজ দেয়া আছে, আমরা প্রথম কাজ হচ্ছে ফ্রেজটার অনুবাদ করে ফেলা। তাহলে আফটার মান্থস অফ স্ট্যাবিলিটি, মান্থস অফ বলতে এখানে এক মাস বুঝাইছে না কয়েক মাস বুঝাইছে? কয়েক মাস। স্ট্যাবিলিটি মানে কি? স্থিতিশীলতা। কিন্তু যখন আপনি একসাথে অনুবাদ করবেন, আপনার কয়েক মাস স্থিতিশীল থাকার পর, এটাই তো নাকি? জি স্যার। আবার আপনি বলতে পারেন কয়েক মাস স্থিতিশীলতার পর, এটা সুন্দর হয় না। কোনটা সুন্দর হয়? কয়েক মাস স্থিতিশীল থাকার পর। কয়েক মাস স্থিতিশীল থাকার পর। এই অংশের অনুবাদ শেষ। এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই, কারণ এটা আমরা এই প্রথমেই অনুবাদ করে ফেলবো। এরপরে আমরা চাইলে পেছন থেকে এখান থেকে অনুবাদ করা শুরু করতে পারি, কিন্তু আমরা না করে কি করব, এই যে প্রথম অংশ, যেটা প্রথম অংশটারে অনুবাদ শেষ করে ফেলবো, ঠিক আছে। তাহলে এই প্রথম অংশতে অনুবাদ করা সোজা। বাংলাদেশের লোকাল কারেন্সি হ্যাজ স্টার্টেড টু লুজ ভ্যালু এগেইনস্ট ইউএস ডলার, এটা সোজা। ঝামেলা হবে পরেরটাতে, সেটা আমরা পরে দেখব। তাহলে দেখেন, বাংলাদেশের লোকাল কারেন্সি, বাংলাদেশের স্থানীয় মুদ্রা। আর বাংলাদেশের স্থানীয় মুদ্রা। হ্যাঁ, কিন্তু এখন এই যে এই অংশটা এগেইনস্ট দা ইউএস ডলার, এটা কি? আলাদা করে, যদি এটা আমরা আলাদা করি তাহলে এটা অ্যাডভার্বিয়াল, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কিন্তু পুরাটা ধরলে অবজেক্ট চিন্তা করতে পারবেন, সেটা অন্য মামলা, সেটা দরকার নাই। আমরা এগেইনস্ট দা ইউএস ডলার, তাহলে আমরা প্রথমে আপনাদেরকে কি শিখাইছিলাম? বলছি যে আমরা কি করব, অনুবাদ আগে করে ফেলবো। তাহলে এগেইনস্ট দা ইউএস ডলার মানে কি? মার্কিন ডলারের বিপরীতে। ভেরি গুড, হয়ে গেছে। দেখেন,
মার্কিন ডলারের বিপরীতে বিপরীতে। শেষ। মার্কিন ডলারের বিপরীতে। এবার আমরা সাবজেক্টের অনুবাদে চলে যাব। তাহলে বাংলাদেশের লোকাল কারেন্সি মানে কি? বাংলাদেশের স্থানীয় মুদ্রার নিজস্ব মুদ্রা। বাংলাদেশি টাকার মান মানে বাংলাদেশের লোকাল কারেন্সির মান কমেছে এটা বলতে পারবেন, বা বাংলাদেশের লোকাল কারেন্সির মান কমতে শুরু করেছে। স্টার্টেড টু লুজ মানে কি? শুরু করা, করেছে। মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হলো করেছে, খেয়েছে, গিয়েছে, এইগুলা না? তাহলে বাংলাদেশি টাকার মান, বাংলাদেশি লোকাল কারেন্সি মানে কি? লোকাল কারেন্সি মানে টাকার মান আর কি। লোকাল কারেন্সি বলতে এখানে কি বোঝাচ্ছে? টাকা। তাহলে বাংলাদেশি টাকার মান কমতে শুরু করেছে। আমি লেখা একটু বৃষ্টি হচ্ছে, ইয়া দূরে তো। না দিয়ে কি মুদ্রার মান দেওয়া যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, টাকার মান, মুদ্রার মান দিলে হবে, কোনো সমস্যা নেই। আপনি মুদ্রার মান দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে তো টাকা আমরা বুঝি, আমরা তো বাঙালির জন্য অনুবাদ করতেছি, এই জন্য টাকা দিলে হবে। কিন্তু আপনি যদি এটা বিদেশিদের জন্য অনুবাদ করেন তাহলে মুদ্রা দিলে ভালো হবে, বুঝছেন? মুদ্রার কথা লেখা একটু সুন্দর দেখা যায়, কিন্তু টাকা দিলে কোনো অসুবিধা নাই। তাহলে এই অংশ আমাদের এখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যে আমরা অ্যাডভার্বিয়ালের অনুবাদ আগে করব। আরেকটা জিনিস আমরা শিখছি, সেন্টেন্সের প্রথমে যদি কোনো ফ্রেজ থাকে সেটাকে আগে অনুবাদ করে ফেলবো। এবার এই অংশ তো করলাম আমরা, এবার হচ্ছে পরের অংশটা, সাবঅর্ডিনেট ক্লজ যে এটা। হ্যাঁ, as Bangladesh Bank stopped intervening in the market due to possible impacts of the US-Israel war on Iran. তাহলে আমার এখানে বাংলাদেশ ব্যাংক stopped intervening in the market due to, এই যে due to এটা একটা অ্যাডভার্বিয়াল না? due to possible impacts of কি কারণে? জি স্যার। জি, আমরা কি বলছি আপনাদেরকে যে আমরা প্রথমে কিসের শুরু করব? অ্যাডভার্বিয়াল অনুবাদ। তাহলে আমরা অ্যাডভার্বিয়াল অনুবাদ শুরু করে দেই, পরেরটা পরে চিন্তা করব। ডিউ টু কারণে, কিসের কারণে? মার্কিন ইসরায়েল আগে বাংলাগুলা বোঝার চেষ্টা করি, পরে আমরা পেছন থেকে অনুবাদ করব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে অফ দা ইউএস ইসরায়েল ওয়ার অন ইরান। তাহলে আমরা পেছন থেকে যদি অনুবাদ করি একবারে পেছন থেকে শুরু করতে হবে। তাহলে ইরানের উপর ইউএস মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রভাবের কারণে হইছে। এটা বুঝছেন? দেখেন বাংলায় কথাটাও পেছন থেকে হবে, ইংরেজিতে যেটা আছে এটা কথাটাও পিছন থেকে হবে। আসেন, এই যে ইরানের, এই দেখেন একবারে পিছন থেকে আমি বাংলায় যেতেছি। দেখেন ইরানের উপর ইউএস ইজ কি বলে মার্কিন ইসরায়েল, মানে ইউএস আপনি মার্কিন অনুবাদ করতে পারবেন বা যুক্তরাষ্ট্র ইসরায়েলও বলতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু রেগুলার ল্যাঙ্গুয়েজ কি মার্কিন ইসরায়েল। মার্কিন ইসরায়েল যুদ্ধের, এই যে মার্কিন ইসরায়েল ওয়ার, মার্কিন যুদ্ধের প্রভাবের সম্ভাব্য কারণে। দেখছেন? এবার এটা আমরা লিখি, দেখেন কারণ, এজ মানে কিন্তু কারণ, এখানে সিন্স আর কি। কারণ কি? ইরানের উপর মার্কিন কি ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধের কারণে, ইসরায়েল যুদ্ধের সম্ভাব্য কি প্রভাবের সম্ভাব্য কারণ, প্রভাবের সম্ভাব্য কারণ না, সম্ভাব্য প্রভাবের কারণে, সম্ভব কারণে একবার দিছি তো, এবার ফলে দেই, তাহলে সুন্দর হবে, বুঝছেন? দুইবার কারণ দিলে সুন্দর লাগবে না। হ্যাঁ, প্রভাবের ফলে। এবার কি হইছে? বাংলাদেশ ব্যাংক এখন সাবজেক্টে চলে আসবে। বাংলাদেশ ব্যাংক, আমি বাংলাদেশ ব্যাংক এভাবে লিখছি সংক্ষেপে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক কি করছে? বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করে দিয়েছে? বাজারে হস্তক্ষেপ করা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে বাজারে হস্তক্ষেপ, ইন্টারভেন মানে কি? হস্তক্ষেপ করা। এই কথাটা বুঝছেন সবাই? বন্ধ করে দিয়েছে, দিয়েছে বা বন্ধ করে দেয়, এটা দিলে হবে।
আচ্ছা দিলাম। এখন এই যে বাজারে হস্তক্ষেপ করে বন্ধ করে দেওয়া যারা ইকোনমিক্সে তারা ভালো বুঝবেন, এটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এখন রিজার্ভ কি করতেছে, মানে সেভ করতেছে। কারণ এখন তো এই যে বৈশ্বিক বাজারে তেল বা অন্যান্য কিছুর দাম বাড়ার কারণে সে যদি এখন রিজার্ভ খরচ করে ফেলে, বাংলাদেশ ব্যাংক যদি এখন রিজার্ভ খরচ করতো, মনে করেন বৈশ্বিক বাজারে ডলারের দাম যদি কমে বাড়ে বা বাড়ে কমে, এটা বাংলাদেশ ব্যাংক এটা কন্ট্রোল করতে পারে। কিভাবে কন্ট্রোল করে? সে যদি এখন ডলার ছেড়ে দেয়, রিজার্ভ থেকে ডলার ছেড়ে মানে মার্কেটে হস্তক্ষেপ করে, তাইলে কিন্তু ডলারের দামটা স্থিতিশীল থাকে। কিন্তু সে কি করছে, বাংলাদেশ ব্যাংক করতেছে যে সামনে তো যুদ্ধ যদি আরো প্রলং হয়, তখন তো তার রিজার্ভ সংকটে পড়বে, বৈদেশিক মুদ্রা আশা কমে গেছে, কারণ হচ্ছে যে যুদ্ধের কারণে লোকজন কাজ করতে পারতেছে না, তখন তার রিজার্ভ কমে যাবে। রিজার্ভ সেভ করার জন্য সে যখন মার্কেট ইন্টারভেন করা বন্ধ করে দিছে, তখন টাকার মানে এগেনস্টে কি ডলারের এগেনস্টে টাকার দাম কমে গেছে, টাকার মান কমে গেছে। এটা হচ্ছে আলাপ আর কি, এটা ইয়ার আরো ভালো বুঝবেন। তাহলে আমরা সিম্পলি দেখছেন কত বড় বাক্য, আমরা কিভাবে অনুবাদ করব? অলওয়েজ আমরা টার্গেট করব পেছন থেকে অ্যাডভার্বিয়াল, তারপরে সাবজেক্ট ভার্ব, এভাবে যাব। আর যদি অ্যাডভার্বিয়াল দুইটা থাকে, প্রথম অ্যাডভার্বিয়াল শেষেরটা, এরপর অ্যাডভার্বিয়াল পরেরটা, এভাবে। এমপিটি ছিল মানে নাউন ফ্রেজ। এখানে দেয়া আছে ইয়াটা, এখানে আমরা দুইবার কারণে লিখে ফেলছি, এই যে কারণ, হ্যাঁ একবার ফলে দিবেন একটা। আচ্ছা স্যার প্রশ্ন ছিল, পরের লাইন, অন মানডে দ্য ওয়েটেড অ্যাভারেজ ইন্টারব্যাংক। প্রশ্ন ছিল গতটার ব্যাপারে, বুঝি নাই। একটা প্রশ্ন ছিল স্যার গত সেন্টার ব্যাপারে, গত এর আগের যে সেন্টেন্সটা ট্রান্সলেশন করলাম ওটার ব্যাপারে একটা প্রশ্ন ছিল। বাংলাদেশ লোকাল কারেন্সি বলছে, ওখানে কি শুধু টাকার মান লিখলে হবে? কারণ বাংলাদেশ লোকাল কারেন্সি বলতে তো টাকাটাই বোঝাচ্ছে, লোকাল কারেন্সি বলতে টাকাকেই বোঝাচ্ছে, মানে অন্য কোনো কান্ট্রির হ্যাঁ ওটা তো আমি টাকার কথাই বলছি। আপনারা আবার আরো একটা জিনিস বলছি, আপনি চাইলে মুদ্রার মান বলতে পারেন, বাংলাদেশি মুদ্রার মান। উনি বলছেন যে বাংলাদেশ কথাটা উল্লেখ না করে শুধু টাকা লিখলে কেমন হয়। জি 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 জি। ও না, ওটা তো আপনারা বাংলাদেশ বলছে, আপনি টাকা বাংলাদেশ লিখলেই ভালো হবে আর কি। ঠিক আছে। On Monday, the weighted average interbank exchange rate, এটা কিন্তু একটা কমন টার্ম আর কি, মানে ওয়েটেড অ্যাভারেজ এক্সচেঞ্জ রেট। মনে করেন কেউ একজন $10 কিনছে, মানে কয় টাকায়? 120 টাকায়। আরেকজন $1000 কিনছে 110 টাকায়। তাহলে ওয়েটেড অ্যাভারেজ রেট কত হবে? দুইটার গড়, এটারে বলে ওয়েটেড অ্যাভারেজ রেট। মানে তাহলে ডলারের বাজারে দাম কত? দাম হচ্ছে যে 120 না 110 না, টোটাল ওই যে $10 প্লাস ওই যে ওইটা যোগ হয়ে মানে গড় হবে। গড় রেটটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। ধরেন কিরকম আসতে পারে, ধরেন 111 টাকা বা এরকম কিছু একটা আসবে ওয়েটেড অ্যাভারেজ রেট। আর এটা একটা কমন টার্ম ব্যাংকের, হ্যাঁ, যে অ্যাভারেজ ইন্টারব্যাংক আন্তঃব্যাংক বিনিময় হার। বুঝছেন? এটা একটা কমন, আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন বা এমনিতেও জানেন, এটা মানে হচ্ছে যে প্রতি মার্কিন ডলারে মানে গড় এটা অ্যাভারেজ গড় আন্তঃব্যাংক বিনিময় হার। তাহলে সোমবার দা ওয়েটেড অ্যাভারেজ ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট কত? স্টুডেন্ট মানে কি, এগুলোর ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে এরকম যে মানে এত হয়ে এততে দাঁড়িয়েছে। আপনারা যখন শেয়ার বাজারে নিউজ শুনবেন না, অথবা ধরেন যে কোনো মানে মুদ্রার মানে টাকার মান কম বৃদ্ধি, এক্সচেঞ্জ রেট পলিসি, এইসব নিয়ে কথাবার্তা শুনলে দেখবেন যে স্টুডেন্ট এততে দাঁড়িয়েছে, এত থেকে এত হয়েছে, এরকম বলে। হ্যাঁ, ওই ল্যাঙ্গুয়েজ গুলো শুনলে বুঝবেন, এই ল্যাঙ্গুয়েজ গুলোর সাথে পরিচিত থাকা লাগবে আর কি। স্টুডেন্ট এত টাকা পার ইউএস ডলার, এবং আপ ফ্রম এত এ ডে আর্লিয়ার, একদিন আগে এটা এত ছিল, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ডাটা ফ্রম বাংলাদেশ ব্যাংক। এখন দেখেন, চাইলে তো এই সেন্টেন্সে সে এটা দিতে পারতো, প্রথমে শুরু করতে পারতো না এভাবে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ডাটা ফ্রম বাংলাদেশ ব্যাংক, এটা দিয়ে সেন্টেন্স শুরু হইতে পারতো না? জি স্যার। তাহলে এটারে আমরা প্রথমে অনুবাদ করব, এটা তো অতিরিক্ত অংশ, এই যে অতিরিক্ত অংশ আমরা প্রথমে অনুবাদ করব। এটার অনুবাদ কি হবে? অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ডাটা। লেটেস্ট ডাটা মানে কি? সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী। তাহলে বাংলাদেশ ব্যাংকের যে লাস্ট ডেটা সেটা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এটা আমি লিখলাম না, অন মানডে সোমবার, এই দুইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, আপনি আগে অনুবাদ করে ফেললেন। অ্যাকর্ডিং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে সোমবার, এর দূর পর্যন্ত আগে অনুবাদ হয়ে যাবে। এবার বাকিটা সোজা। তাহলে এটার অর্থ তো আপনারা জানেন, দ্য ওয়েটেড অ্যাভারেজ ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেটের কথা কি বলছি? প্রতি মার্কিন ডলারে
গড় আন্তঃব্যাংক বিনিময় হার। আবার দেখেন এই ইন্টারব্যাংক মানে আন্তঃব্যাংক মানে ব্যাংকে যে বিনিময়, আন্তঃব্যাংক বিনিময় হার এক্সচেঞ্জ রেট, গড় বিনিময় হার। তাহলে ওয়েটেড অ্যাভারেজ রেট মানে এখানে প্রতি ডলারে বোঝাচ্ছে, প্রতি মার্কিন ডলারের গড় আন্তঃব্যাংক বিনিময় হার কততে দাঁড়িয়েছে? 122 টাকা 49 পয়সায় দাঁড়িয়েছে, যা আপ ফ্রম, এই যে এটা আপ ফ্রম মানে হচ্ছে যে এটা আপনি ল্যাঙ্গুয়েজ পড়লে বুঝবেন, পড়েন তো আপনি পড়ে কি বুঝতেছেন যে এখন 122 টাকা 49 পয়সা হইছে আপ ফ্রম থেকে 122 টাকা 43 থেকে, মানে আর্লিয়ার মানে কি আগের দিনে তো ছিল। তাহলে এখানে মেসেজটা হইলো অন মানডে এটা অ্যাডভার্বিয়াল, আর অ্যাকর্ডিং টু অ্যাজ পার এগুলোর অনুবাদ আগে করে ফেলতে হবে। এই দেখেন এবার এই অনুবাদটা আমরা দেখি, ডিরেক্ট দেখে ফেলি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে সোমবার প্রতি মার্কিন ডলারের গড় আন্তঃব্যাংক বিনিময় হার এত টাকায় দাঁড়িয়েছে। আচ্ছা এটা দুইবার হয়ে গেছে না, এত টাকায় দাঁড়িয়েছে, এটা হবে দাঁড়িয়েছে, এটা বাদ হবে, বিনিময় হার এই লেখাটা বাদ, দাঁড়িয়েছে এত টাকায়, যা আগের দিন ছিল এত টাকা। এটা সোজা ছিল, কিন্তু জাস্ট মেসেজটা হচ্ছে যে এই অংশের অনুবাদ আর এই অংশের অনুবাদ আগে করে ফেলবেন। জাস্ট আমরা আজকের 1 ঘন্টা আগের ডেইলি স্টার থেকে একটা অনুবাদ দেখালাম, এরপরে আমরা এবার চলে যাব ব্যাংক সিনিয়র অফিসার, যেগুলো আমরা গত ক্লাসে মিস করছি। গত ক্লাসে আমরা ব্যাংক ক্যাশ করছি, টেলার করছি, ক্যাশ টেলার আর কি, আর হচ্ছে যে ব্যাংক অফিসার করছি। আজকে হচ্ছে ব্যাংক সিনিয়র অফিসার করব। আমি ব্যাংক সিনিয়র অফিসার করতে গিয়ে আপনাদের এই স্লাইডটা আজকে সকালে না বিকেলে বানাইতে গিয়ে দেখছি যে বাজারের একটা বই থেকে আমি অনুবাদ দেখার চেষ্টা করতেছি, আমি দেখছি যে ভুলে ভরা অনেক জায়গায়, মানে এটা খুব ডেঞ্জারাস। কিন্তু মানে যে বইগুলা পোলাপাইন এভারেজ কিনে এগুলাতে খুব মানে উল্টাপাল্টা অনুবাদ দেওয়া আছে। এই কারণে অনুবাদের নিয়মটা শিখে নিজে প্র্যাকটিস করতে হবে, অন্যদেরকে দেখাইতে হবে। পুরোপুরি ইমান আনা যাবে না সব জায়গার উপরে। এখন যদি আপনি একবারে না পারেন তাহলে ওটার উপর ইমান আনতে হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু কিছু করারও নাই। কিন্তু আপনি নিয়মটা বুঝবেন তাহলে আপনি ভালো করতে পারবেন। তো আমি ইংলিশ টু বাংলা শুরু করি প্রথমে। আজকে মনে হয় ইংলিশ টু বাংলাই দুইটাই তো মানে সিনিয়র অফিসার তো ইংলিশ টু বাংলা আসে আর কি। তো এটার প্রথম বাক্যটা দেখেন, এটা এই যে সিনিয়র অফিসার কত দিনের, এই যে কয়েকদিন আগের পরীক্ষা মনে হয় 24-12-25, এটা মনে অনেকে দিছে না। দেখ আমি জাস্ট দেখাবো যে নিয়ম এবার দেখেন, আমরা এতক্ষণ আপনারা বারবার বলে যাওয়ার চেষ্টা করছি যে আপনি অ্যাডভার্বিয়াল থাকলে বা মডিফায়ার থাকলে সেটারে প্রথমে অনুবাদ করে ফেলবেন। কিন্তু মনে রাখেন আমি প্রথম দিনের ক্লাসে আপনাদেরকে এটাও বলছি যে আপনি অ্যাডভার্বিয়ালে সেন্টেন্সের প্রথমে দিতে পারবেন, মাঝখানে দিতে পারবেন এবং শেষে দিতে পারবেন অনুবাদের সৌন্দর্য অনুযায়ী। তাহলে অনুবাদের সৌন্দর্য রক্ষা করতে গিয়ে আপনাদের প্রথমও দিতে হইতে পারে। গত ক্লাসে আমরা সব প্রথমে দিয়ে করছি, আজকে আমরা সাবজেক্টের পরে দিয়ে করব, সাবজেক্টের পরে, কারণ এটা ডিমান্ড করে যে এটা সাবজেক্টের পরে বসবে। যেমন এই সেন্টেন্সটা আমরা পড়ি, বলছে যে দ্য ব্যাংক রিজার্ভস মানে কি, ব্যাংক রিজার্ভস, এটা সাবজেক্ট, এটা ভার্ব। দ্য ব্যাংক রিজার্ভস দ্য রাইট ব্যাংকে এই অধিকার রাখে টু ভেরিফাই অল ডকুমেন্টস সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। বলেন তো এই অংশটা কি তাইলে? অ্যাডভার্বিয়াল। এটা বেসিক্যালি এ রাইটের অবজেক্ট আর কি, মানে অথবা বলতে পারেন যে অ্যাডজেক্টিভ, এটার রাইটের অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইটের পরে প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ অবজেক্টের কমপ্লিমেন্ট, রাইটের আমি বলছি রাইটের অবজেক্ট রাইট হচ্ছে অবজেক্ট, এটার কমপ্লিমেন্ট, এটাও বলতে পারেন। কিন্তু সোজা কথা এটা অতিরিক্ত অংশ, সেন্টেন্সটা এখানে শেষ। দ্য ব্যাংক রিজার্ভস দ্য রাইট, এখানে শেষ না সেন্টেন্স। এখন এই যে অতিরিক্ত অংশের অনুবাদ আগে করে ফেলতে হবে। তা আগে করলেও আমরা গত ক্লাসে বলছি যে আপনি সবসময় আগে করবেন, কিন্তু চাইলে আপনি সাবজেক্টের পরেও বসাইতে পারবেন, ঠিক আছে? তাহলে ব্যাংক রিজার্ভস দ্য রাইট, এটা আমরা সবার জানি যে ব্যাংক রিজার্ভ মানে সংরক্ষণ করে অধিকার। আচ্ছা এটা আমরা বুঝছি, কিন্তু এই অংশটা ব্যাংক এর পরের অংশটার আমরা অনুবাদ করি টু ভেরিফাই অল ডকুমেন্ট সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। সেটার অনুবাদ কি হবে? ভেরিফাই করা মানে কি? যাচাই করা। কি যাচাই করবেন? সকল, অল ডকুমেন্টস মানে কি? সকল নথি। আপনি না পারলে ডকুমেন্ট দিয়ে দিলে হবে, সমস্যা নাই। যদি মনে করেন নথি মনে আসতেছে না, আপনি নথি মানে জানেন না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট মানে কি?
স্যার দাখিলকৃত আবেদনকারীদের আবেদনকারীর সাবমিট করা বাংলা কি? দাখিল করা। তাহলে দাখিল করা। আবেদনকারীর দাখিলকৃত সকল নথি, এটা প্রথমে অনুবাদ করে ফেলা। এটা একটা ওয়ে, যে এই যে আমি প্রথমে এটা গতকালের নিয়মে যদি আমি করি তাইলে হবে পিছন থেকে অনুবাদ, না পিছন থেকে মানে সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। তাহলে আবেদনকারীর দাখিলকৃত সকল নথি। দাখিলকৃত, দেখেন উল্টা, খালি কিচ্ছু করতেছি না, দেখেন পিছন থেকে যাইতেছি। আবেদনকারীর এই যে বাই দ্য অ্যাপ্লিক্যান্ট মানে আবেদনকারীর দাখিলকৃত, সাবমিটেড বাই দাখিলকৃত এই যে অল ডকুমেন্টস, দেন পিছন থেকে, দেন একটু একটু করে সোজা পিছন থেকে যাচ্ছি, সকল নথি সকল নথি কি করবেন? যাচাই করার অধিকার রাখে। করার এই যে আবার এবার পিছনে আসেন, যাচাই করার অধিকার, হ্যাঁ অধিকার এই যে অধিকার এবার হচ্ছে সাবজেক্ট ভার্বের অনুবাদ, একটু পর্যন্ত শেষ। সাবজেক্ট ভার্বের অনুবাদ কি? ব্যাংক ব্যাংক সংরক্ষণ করে, ব্যাংক সংরক্ষণ করবে না, এই যে হয়ে গেছে। এবার যদি আপনি এই যে ব্যাংকের আগে নিয়ে যান, দেখেন ব্যাংক আবেদনকারীর দাখিলকৃত সকল নথি যাচাই করার অধিকার সংরক্ষণ করে, তাহলে কোন অনুবাদ ভুল হবে? হবে না, এটাও সুন্দর হবে। তাহলে আমি যেটা বলার এখন চেষ্টা করছি এটা হচ্ছে সেকেন্ড মেসেজ। গত ক্লাসে আমরা সব আগে দিয়ে করছি, আজকে আমরা অনুবাদ করব এভাবে, তাইলে অনুবাদ সুন্দর হবে। না লিখে যদি প্রদান হবে প্রদানকৃত হবে এরকম লেখা হয়, হবে জমাকৃত জমাকৃত অথবা প্রদানকৃত, এগুলা থেকে মানে দাখিলকৃত মানে ইয়ার যাই হোক অসুবিধা নাই। অবশ্য আপনি এটা কৃত মিত বাদ দেন, কৃত যেহেতু আবেদনকারী কর্তৃক জমা, এটা দিতে পারেন। আবেদনকারী কর্তৃক জমা সকল নথি যাচাই করার অধিকার ব্যাংক সংরক্ষণ করে, অথবা ব্যাংক আবেদনকারী কর্তৃক জমা সকল নথি যাচাই করার অধিকার সংরক্ষণ করে। বুঝা গেছে? বুঝছেন সবাই? জি স্যার। এরপরে দুইটা অবশ্য সোজা, কিন্তু আমি এই দুইটাতে না যাই, দুইটা এমনি পারবেন। দেখেন এই দুইটাতে যাব না, এই যে এটা এমনিতে পারা যাবে। The sun was setting on the horizon and the fishermen began hauling in their nets. এটা তো একটা নরমাল সেন্টেন্সের অনুবাদ। The sun was setting on the horizon মানে কি? দিগন্তে, on the horizon। তো এখানে এটাও কালো করে রাখছি কেন? এটা অ্যাডভার্বিয়াল। আপনি চাইলে এটারে প্রথমে on the horizon মানে দিগন্তে সূর্য অস্ত যাচ্ছিল, এটা তো সব সোজা, এটা এটার জন্য না করলেও হবে। আমি বলে দিই দিগন্তে পারে অতীতকাল না, অতীতকালের কন্টিনিউয়াস যাচ্ছিল, করছিল। তাহলে দিগন্তে সূর্য অস্ত যাচ্ছিল, এন্ড দ্য ফিশারম্যান এবং জেলেরা বিগেন হলিং ইন মানে কি? টেনে তোলা আর কি, টেনে তোলা, হল ইন টেনে তোলা, কি টেনে তুলতেছে? নেট, জাল, তাদের জাল টেনে তোলা শুরু করলো। এরকম, এটা সোজা, এটা নিয়ে এটা অনুবাদ করার কিছু নাই, এটা এখানে দেয়া আছে। এটা চাইলে আপনি অনুবাদ করতে পারেন, এটাও সোজা, কিন্তু চাইলে একটু মাথা খাটায়া করেন তো সবাই। কাস্টমার্স ক্যান কনসলিডেট ইনফরমেশন বলে না, কনসলিডেটেড স্যালারি মানে সর্বসাকুল্যে বেতন। তাহলে কাস্টমার ক্যান কনসলিডেট ইনফরমেশন সকল তথ্য ফ্রম মাল্টিপল ব্যাংকস অনটু ওয়ান প্ল্যাটফর্ম। পিছন থেকে অনুবাদ করা শুরু করতে পারবেন, পিছন থেকে এক জায়গায়, অনটু ওয়ান প্ল্যাটফর্ম, এক জায়গা থেকে, মানে এমনি করেন তো কি হবে? বইলা ফেলেন, লেখার দরকার নাই, এটা একবারে শুরু থেকে অনুবাদ করলে হবে, ছোট তো এটা কিছু নাই। কাস্টমার ক্যান কনসলিডেট ইনফরমেশন আর অন টু ওয়ান প্ল্যাটফর্ম মানে গ্রাহকরা, একজন গ্রাহক বিভিন্ন ব্যাংকের তথ্য একটি জায়গায় দেখতে বা জমা করতে পারে, এরকম কিছু একত্রিত করতে পারে, এটা দিলে ভালো হবে। মানে এখন এই যে আপনি কাস্টমারের পরে এটা চলে যেতে পারবেন, এই যে আমি বলছি যে প্রথমে সাবজেক্ট লিখে ফেলবেন, সাবজেক্টের পরে অ্যাডভার্বিয়াল আনেন, এই যে এখন যেটা বললাম। তাহলে হচ্ছে যে গ্রাহকেরা এক প্ল্যাটফর্মে, মানে অন টু ওয়ান প্ল্যাটফর্ম, এক প্ল্যাটফর্মে, গ্রাহকেরা এক প্ল্যাটফর্মে কি করতে পারে? একাধিক ব্যাংকের তথ্য, ইনফরমেশন ফ্রম মাল্টিপল ব্যাংকস। তাহলে গ্রাহকেরা মানে কাস্টমার এক প্ল্যাটফর্মে
একাধিক ব্যাংকের তথ্য কনসলিডেট করতে পারে, মানে কি একত্রিত করতে পারে। কনসলিডেট মানে একত্রিত করা, সর্বসাকুল্য করা, মানে সব এক জায়গায় করা। এটা সোজা ছিল, তবে ওই যে গল্প একই। গল্পটা কি, আমরা অ্যাডভার্বিয়ালের পিছন থেকে অনুবাদ শুরু করছি। এই যে এক প্ল্যাটফর্মে একাধিক ব্যাংকের তথ্য, এক প্ল্যাটফর্মে একাধিক ব্যাংকের তথ্য, এই কথাটা আমরা প্রথমে না দিয়া যদি আমরা বলতাম এক প্ল্যাটফর্মে একাধিক ব্যাংকের তথ্য গ্রাহকেরা একত্রিত করতে পারে, এটা থেকে সুন্দর কি যে গ্রাহকেরা এক প্ল্যাটফর্মে একাধিক ব্যাংকের তথ্য একত্রিত করতে পারেন। এটা সুন্দর না? একত্রিত করতে পারে। স্যার, গ্রাহকের একাধিক ব্যাংকের তথ্য এক প্ল্যাটফর্মে একত্রিত করতে পারবেন, এভাবে দিলে হবে না? বলেন আবার কি, গ্রাহকেরা একাধিক ব্যাংকের তথ্য এক প্ল্যাটফর্মে একত্রিত করতে পারবেন। হ্যাঁ, অসুবিধা নাই, কোনো সমস্যা নেই, যেটা সুন্দর লাগে। এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নাই, কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা ফাস্টার অনুবাদ করার জন্য, মানে তাড়াতাড়ি করে ফেলবেন, হয়ে যাবে নাম্বার 10-এ 10। কিন্তু আপনি যদি গ্রাহকেরা একাধিক ব্যাংকের তথ্য এক প্ল্যাটফর্মে, মানে এটার পরে অনুবাদ করবেন আর কি, করে এটা আগে অনুবাদ করবেন, অসুবিধা নাই। এটা পুরোটাই তো অ্যাডভার্বিয়াল ফর্ম থেকে না, আপনি গেলে করতে পারবেন, অসুবিধা নেই। আসেন আমরা এটা করি, এটা আমাদের সাথে মিল আছে, একটু হালকা চিন্তা করতে হবে। ডিউ টু রাইজ ইন ডিজিটাল ট্রানজাকশন, ব্যাংকস আর ইনভেস্টিং মোর ইন সাইবার সিকিউরিটি এন্ড ডাটা প্রোটেকশন। এটা তো সোজা, কিন্তু এই যে এই অংশের নাম কি? প্রথম অংশ ডিউ টু থেকে ট্রানজাকশন পর্যন্ত অ্যাডভার্বিয়া। হ্যাঁ, তাহলে এটার আমি এতক্ষণ কি বলছি, আপনারা যে প্রথমে অ্যাডভার্বিয়াল অথবা প্রথমে প্রি মডিফায়ার অথবা প্রথমে কোনো ফ্রেজ যদি পান, সেটাকে কি করতে হবে, আগে অনুবাদ করে ফেলতে হবে। তাহলে আমরা আগে অনুবাদ করে ফেলি। ডিউ টু মানে কারণে, ডিজিটাল লেনদেন তাহলে ডিজিটাল লেনদেন বৃদ্ধির কারণে, জানা এটা সবাই আমরা আগে ডিজিটাল লিখার পরে কি করব, ডিজিটাল লেনদেন বৃদ্ধির কারণে। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকগুলো এবার তো সাইবার সিকিউরিটি এবং ডাটা প্রোটেকশনের ক্ষেত্রে বেশি ইনভেস্ট করছে। এবার দেখেন এখানে আমাদের মেসেজটা কি, এই যে আপনারা যে অনুবাদ করেছেন এটা সোজা, প্রথমে সাবজেক্টের ইন আর ইনভেস্টিং মোর, এটা তো দিবেন। এই যে এটা অ্যাডভার্বিয়াল ইন সাইবার সিকিউরিটি এন্ড ডাটা প্রোটেকশন, এটা কি অ্যাডভার্বিয়াল, ঠিক না? আপনি অনুবাদ করার সময় কি বলছেন? স্যার কিছুই শুনতে পাচ্ছি না স্যার। সবাই মিউট করে রাখেন, মাইক্রোফোন অফ করে দেন। এবার শুনতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার আসেন, দুই একজন মনে হয় ওই যে মাইক্রোফোন অন করে ফেলছে। এবার দেখেন, তাহলে আমরা ওই যে একই কাজই করছি, ব্যাংকগুলো ইনভেস্ট করতেছে, পরে বলবো, আগে তো অ্যাডভার্বিয়াল অনুবাদ করে ফেলবো। অ্যাডভার্বিয়াল কি, ইন সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি মানে কি, সাইবার নিরাপত্তা এবং ডাটা প্রোটেকশন, তথ্য সুরক্ষায় আরো বেশি কি করতেছে, বিনিয়োগ করছে, কন্টিনিউয়াস। তাহলে এখানে আমাদের মেসেজটা আবার বলি, মানে এখানে আমাদের নিয়মটা কি? নিয়ম হইলো আমরা প্রথমে এই অংশের অনুবাদ করে ফেলবো চোখ বন্ধ করে, কোনো কথা ছাড়া। করার পরে এই যে একটা নরমাল সেন্টেন্স, ব্যাংক আর ইনভেস্টিং মোর, কি ইনভেস্ট করতেছে, আরো বেশি, আর ইনভেস্টিং ভার্ব, আমি তো ই করলাম, এই অংশটা অ্যাডভার্বিয়াল, এটা তো মি করে নই, কাইসার জন্য এই অংশটা কি অ্যাডভার্বিয়াল। বোকা, তুমি মিনিট দিয়ে কথা বলো। একজন মাইক্রোফোন অন করতেছেন, মহিলার আওয়াজ শোনা যাচ্ছে, দেখেন। আচ্ছা, তাহলে এই যে এই অংশের অনুবাদ তাহলে আমরা সাবজেক্টের পরে নিয়ে গেছি, দেখেন ব্যাংকগুলো, এই যে দেখাই দিই অনুবাদটা, ই করতে পারতেছি না, ওই যে জুম অ্যাপে তো ক্লাস করলাম, হেডা থেকে সরা হাঁটতেছি না। মিউট করে গল্প করতে বলেন স্যার, আনমিউট না আমাদের করে। টেকনিক্যাল টিম যারা আছেন, যিনি যার আওয়াজ দেখবেন হুদাই কথা বলতেছে, ওনারে বন্ধ করে দিয়েন। টেকনিক্যাল টিম একটু অ্যাক্টিভ থাকেন, নাইলে আমরা ক্লাস ইন্টারঅ্যাক্টিভ করতে পারবো না, ঠিক আছে? এই যে দেখেন, যেটা আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে ডিউ টু রাইজ ইন ডিজিটাল ট্রানজাকশন, ডিজিটাল লেনদেন বৃদ্ধির কারণে, এই যে অংশের অনুবাদ আগে করে ফেলছি। এরপরে সাবজেক্ট, এই যে এরপরে যে অংশটা, এই যে এটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ইন সাইবার সিকিউরিটি এন্ড ডাটা প্রোটেকশন। হ্যাঁ, এই যে এটা প্রথমে অনুবাদ আমরা চাইলে করতে পারতাম, কিন্তু আমরা এতক্ষণ শিখাইছি কি, সাবজেক্টের পরে দিবেন। সাবজেক্ট কি, ব্যাংক, ব্যাংকগুলো, প্যাসিভ সরি প্লুরাল, ব্যাংকগুলো সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় আরো বেশি, তথ্য সুরক্ষায় এই যে এই অংশটা আরো বেশি বিনিয়োগ করছে, আর বাকিটাই এই কথাটা বোঝা গেছে কি বলছি? জি স্যার, ক্লিয়ার। ডিজিটাল লেনদেন না দিয়ে আধুনিক লেনদেন দিলে সত্যি সুন্দর। এই অংশের অনুবাদ সোজা, এটা আমরা স্কিপ করি, এটা আমাদের এটা এমনিতেই পারবেন। আচ্ছা, এবার আসেন সিনিয়র অফিসার 2025
না এটা 25, হ্যাঁ 25/6-তে যেটা পরীক্ষা হয়েছে। আগে ইংলিশ টু বাংলা আমরা প্রশ্নটা পড়ে ফেলবো, হ্যাঁ, কারণ এটা প্যারা আকারে আসছে, মানে একটা একটা করে আসে নাই। সবাই প্রশ্নটা পড়ে ফেলেন। এখানে প্রথমটাই শেখারই আছে, বাকিগুলো হচ্ছে নর্মাল অনুবাদ, একবারে নর্মাল, মানে সাবজেক্ট ভার্ব ছাড়া তেমন কিছু নাই। আর একটা আছে যে এই অংশটা, এই যে দা ওয়ান্স দ্যাট, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এই যে এই অংশটা, এটা একটু চিন্তা করে করতে হবে। আর এটা, আর বাকি অনুবাদগুলো নর্মাল অনুবাদ, মানে খুবই নর্মাল অনুবাদ। বলার চেষ্টা করতেছে যে মানে এখন তো মানুষ ফেসবুক রিল, তারপরে হচ্ছে যে শর্টকাট, এই যে ফেসবুকের মেসেজ, ফেসবুকের যে পোস্ট, এগুলো দেখে। তো আপনি যখন একটা ফেসবুকের পোস্ট দেখেন না, মানে পড়েন, এরপর আরেকটা যান, এরপর আরেকটা যান, আগে কি দেখছেন এগুলো ভুলে যান। মানে আপনার মাথায় কোনো কিছু স্থির থাকতেছে না, আপনি একটা অস্থির সময়ের মধ্যে যাচ্ছেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে আপনার এই যে আমাদের যে ট্রেডিশনাল, মানে রেগুলার নিয়মিত যে বা ঐতিহ্যবাহী যে ঐতিহ্যগত যে আমাদের রিডিং হ্যাবিট, আমরা বড় বই পড়তাম, তারপরে প্রথম আলো বা অন্যান্য পত্রিকাতে আমরা বিশ্লেষণমূলক সাংবাদিকতার বড় বড় লেখাগুলো পড়তাম, তারপর নোবেল পড়তাম, এই যে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখার ক্ষমতা থাকতো আমাদের, সেটা কমে যাচ্ছে। কারণ মানুষ ইভেন এই যে কোচিং সেন্টার গুলা, বিভিন্ন কোম্পানি গুলা, কর্পোরেট গুলা, তারপরে বিভিন্ন এই যে যারা অনলাইনে সেল করে, তারা কি করে, খুব ছোট ছোট শর্ট ভিডিও বানায় এবং খুব হালকা, মানে আপনার মনোযোগ অ্যাট্রাক্ট করতে চায়, কারণ মানুষ বেশিক্ষণ মনোযোগ দিতে পারে না, মানুষের মনোযোগ ক্ষমতা কমে গেছে। এবং এই মনোযোগ ক্ষমতা কমায় ফেলছে কি, একমাত্র একটাই জিনিস, সেটা টাকা, মানে ডলার। টাকা কেমনে? কারণ এই যে সাংবাদিকতার কোনো ইথিক্সই নাই এখন। কারণ সাংবাদিকতা কি করতেছে, ওই যে তারা টাকার ধান্দা করার জন্য এমন সব নিউজের হেডলাইন করে, ভিতরে কোনো মাল নাই, মাল নাই মানে কোনো কন্টেন্টই নাই, উপরে চটকদার একটা ইয়া করবে, করে এটা ক্লিক বাইট। পুরো পৃথিবী চলতেছে ফেসবুক, সবার নিয়ে বিনোদন নিচ্ছে ফেসবুক আর ইউটিউব, পুরা পৃথিবীর মানুষরে নিয়ে, বিশেষ করে গরিব দেশের মানুষরে নিয়ে খুবই বিনোদন নিচ্ছে। যখন ফেসবুক মানে ইউটিউব প্রথমে আসছে, মানুষ কি নিজের একবারে মানে ইয়া বানাই ফেলতো, মানে কৌতুক অভিনেতা বানাই ফেলতো কোনো মতে টাকা ইনকাম করার জন্য। এরপরে মানুষ শুরু করছে উল্টা পাল্টা, মানে এরপরে অনেকে মানে বডিলি এক্সপ্রেশন দিয়া টাকা ইনকাম করার চেষ্টা করতেছে, মেয়েরা। আবার অনেকে এরকম আলতু ফালতু ভিডিও, মানে দুনিয়ার আকাম, মানে হচ্ছে যে ধরেন এই যে ভিডিও পর্যন্ত করতেছে। ওই যে একজন, ওই যে ইসলামিক ইউনিভার্সিটির ওই যে টিচার মারা গেল, একজন ছুরি দিয়ে নিজেরে মাইরা ফেলতেছে, আরেকজন এটা ভিডিও করতেছে, কিন্তু বাঁচাইতে যাচ্ছে না, কারণ ওই যে এটা যদি সে ছাড়ে এটা ভাইরাল হবে। অথবা সব জায়গায় দেখবেন, মানে আজকে থেকে ধরেন 10 থেকে 12 বছর আগে বুয়েটের পোলাপাইন একটা ভিডিও বানাইছে, মানে ওই যে একজন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে মরে যাচ্ছে, আরেকজন ভিডিও করতেছে। তখন কিন্তু মাত্র স্মার্টফোন বাজারে আসছে, মানে মানুষের হাতে হাতে যাচ্ছে আস্তে আস্তে, 10-12 বছর আগের কথা বলতেছি। তো মানুষ এখন ওই যে দেখেন, মানুষের পুরো সাইকোলজি, তার সময়, তার কন্টেন্ট, তার যে চিন্তা ভাবনা, তার কি লেখা হবে, সবকিছু নিয়ন্ত্রণ করতেছে ডলার, ইউএস ডলার। সবকিছু নিয়ন্ত্রণ করতেছে ক্লিক বাইট, সবকিছু নিয়ন্ত্রণ করতেছে ভিউ। এই ভিউ ব্যবসার কারণে মানুষের মনোযোগ কমে যাচ্ছে, মানুষের চিন্তা শক্তি কমে যাইতেছে, মানুষ উল্টাপাল্টা জিনিস বানায় সময় নষ্ট করতেছে, ফেসবুক ইনস্টাগ্রামে প্রচুর সময় দিচ্ছে। তারপরে ওই যে আত্মীয় স্বজনের সম্পর্ক কমে যাচ্ছে, মোবাইলে মানে ডিজিটাল মিডিয়াতে সে সময় বেশি দিচ্ছে, এবং উইদাউট এনি রিজন, মানে কোনো কারণ ছাড়া সে মোবাইলে স্ক্রল করতেছে, এবং একটা 10টা স্ক্রলিং যাওয়ার পরে 1 নম্বরে স্ক্রলিং কি ছিল সে আর মনে করতে পারে না। সুতরাং তার যে ক্রিটিক্যাল থিঙ্কিং, যাতে চিন্তাশীলতা, সেটা লোপ পাচ্ছে। সে ক্রিটিক্যালি কোনো কিছু চিন্তা করতে পারতেছে না, তার সব নলেজ ভাষা এবং শর্ট, মানে অন্যরা তারা যেটা খাওয়াই দিচ্ছে যে বাবা এটা দেখো, এই অংশটা, ওই অংশটা দেখতেছে, আসলে সে মিস ইনফরমেশন পাচ্ছে, মিস গাইডেড হচ্ছে, পুরো একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আত্মীয় স্বজনের সম্পর্ক কমে যাচ্ছে। বাপ মায়ের সাথে কথা বলতেছে, কালকে আমি আমার অফিসের এক স্টাফরে ডাকছি যে আইসা একটা গুরুত্বপূর্ণ জিনিস বলার জন্য, সে আইসা আমার সামনে মোবাইল টিপা শুরু করছে, নিচের দিকে তাকায় মোবাইল টিপে, মানে দিসি ধমক। এই হলো যে অবস্থা, মানে ইয়াং পোলাপেনের মানে সবারই অবস্থা করুন। যাই হোক, তো এটার কারণে এটা নিয়ে প্রচুর গবেষণা হইতেছে যে এটা আমাদের ইমোশনাল ব্রেইনের কারণে হয়ে থাকে, পুরো একটা জেনারেশন রে মানে ধ্বংস করে দিচ্ছে অনেকটা, মানে কোনো চিন্তাশীলতা নাই, এই নাই সে নাই, যাই হোক হোয়াট এভার। তো আমরা এই যে অনুবাদ করার চেষ্টা করি, প্রথম সেন্টেন্সটা, ইন অ্যান এজ ডোমিনেটেড বাই ডিজিটাল মিডিয়া অ্যান্ড ইনস্ট্যান্ট ইনফরমেশন, এই অংশটা, এরপর পরে এই একটা অংশ, ট্রেডিশনাল রিডিং হ্যাবিটস সাবজেক্ট আর ফেসিং ভার্ব অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস অবজেক্ট। এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অ্যাডভার্বিয়াল। এই অংশটা বুঝছেন সবাই? আমরা বের করে ফেলছি না কোনটা কি? জি স্যার। এখন আমরা কোনটার অনুবাদ করব প্রথমে? অ্যাডভার্বিয়াল।
অ্যাডভার্বিয়াল বা যে অংশটা প্রথমে দেয়া আছে এই অংশটার অনুবাদ কি হবে? ইন অ্যান এজ ডোমিনেটেড বাই ডিজিটাল মিডিয়া অ্যান্ড ইনস্ট্যান্ট ইনফরমেশন। তাহলে পিছন থেকে অনুবাদ করা শুরু করেন, ইনস্ট্যান্ট ইনফরমেশন অথবা ডিজিটাল মিডিয়া দিয়ে শুরু করেন। মিডিয়া ও তাৎক্ষণিক ডিজিটাল মিডিয়া মানে কি? আপনি ডিজিটাল মিডিয়া লিখে দিলে হবে, আবার কেউ চাইলে ডিজিটাল মাধ্যমও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে ইনস্ট্যান্ট মানে কি? তাৎক্ষণিক। তাৎক্ষণিক। তাহলে ডিজিটাল মিডিয়া অথবা মাধ্যম, কেউ চাইলে মাধ্যমও লিখতে পারেন, মাধ্যম ও আরেকটা কি? তাৎক্ষণিক ইনফরমেশন নাকি তথ্য, নাকি তথ্য প্রবাহ হবে, কোনটা ভালো হবে? তথ্য প্রযুক্তি। তথ্য প্রবাহ। তথ্য প্রবাহের এই যে পরেরটা দেখেন, তথ্য প্রবাহ কি? ডোমিনেটেড। এটারে বাংলায় সাজায় লিখলে আমরা কি হবে? আধিপত্য। ডোমিনেটেড মানে কি? ডোমিনেশন বা আধিপত্য। ডোমিনেট মানে আধিপত্য। আধিপত্যের দ্বারা। তাহলে ইন অ্যান এজ বলছে না, তাহলে এটা একটা আধিপত্যের যুগে। হ্যাঁ, কারণ যুগে কেন হইছে? আধিপত্যের যুগে কেন হইলো? কারণ হচ্ছে যে ওই যে ইন অ্যান এজ ডোমিনেটেড মানে হচ্ছে যে আপনার একটা এ বিভক্তি যুক্ত হবে, এই জন্য আধিপত্যের যুগে বা আধিপত্যের যুগে। তাহলে ডিজিটাল মাধ্যম ও তাৎক্ষণিক তথ্য প্রবাহের আধিপত্যের যুগে ট্রেডিশনাল রিডিং হ্যাবিটস মানে কি? ঐতিহ্যগত পড়ার অভ্যাস। প্রচলিত আমাদের রেগুলার যেটা বোঝায় আর কি, ঐতিহ্যগত বা গতানুগতিক যে পড়াশোনার এটা ঐতিহ্যগত আসলে সুন্দর হয় না, গতানুগতিক। গতানুগতিক রিডিং হ্যাবিটস মানে কি? পড়াশোনার অভ্যাস। পড়ার অভ্যাস দিলে ভালো হবে নাকি পাঠ অভ্যাস দিলে ভালো হবে? পাঠাভ্যাস দিলেই মনে হয় ভালো হয়, যে গতানুগতিক পাঠাভ্যাস। গতানুগতিক পাঠ অভ্যাস আর ফেসিং এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস মানে না মিড লাইফ ক্রাইসিস, অস্তিত্বের সংকটের মুখোমুখি হচ্ছে নাকি ফেস করতেছে, সম্মুখীন হচ্ছে। হচ্ছে কেন দিলাম? হচ্ছে দিলাম যে কন্টিনিউয়াস টেন্সের জন্য। টেকনিক্যাল টিম কিন্তু একটু অ্যাক্টিভ থাকতে হবে। এই যে লাউ ভাই আছেন নাকি আমি জানি না, টেকনিক্যাল টিম মানে দুই একজন কি করবে, মাইক্রোফোন অন করার চেষ্টা করবে, এই করবে, কথা বলবে না কিন্তু হুদাই ইয়া করবে, তাহলে এটা নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, এটা বোঝা গেছে না? এই যে শুধু কথা বলার সময় অন করলে আর সমস্যাটা হতো না, অনেক অন করে। হ্যাঁ। এবার এই অংশের অনুবাদের কিছু নাই, এই অংশের টেকনিকের কিছু নাই, রেগুলার অনুবাদ হয়ে যাবে। তবে মানে আমরা ওই যে ইয়াগুলা শিখার চেষ্টা করব যে এগুলার অনুবাদটা কি হবে, ঠিক আছে? অনুবাদ মানে ওই যে ফ্রেজ গুলার অনুবাদ কি হবে এটা শিখলেই হবে। জান এটা সোজা। ফিউয়ার পিপল মানে কি বলেন সবাই? কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক মানুষ বা কিছু সংখ্যক লোক, অল্প সংখ্যক লোক। যেমনি আছে এমনি অনুবাদ করে দিতে হবে, স্পেশালি থাকলে এইভাবে অনুবাদ করে দেওয়া যায়। বিশেষ করে তরুণ প্রজন্ম, অল্প সংখ্যক লোক, বিশেষ করে তরুণ প্রজন্ম। এরপরে বাকিটা লিখে দিলে হবে কি? তরুণ প্রজন্ম আর এঙ্গেজিং উইথ লেন্দি টেক্সট সাচ অ্যাজ নোভেলস। এই যে সাচ অ্যাজ নোভেলস না, এটা অতিরিক্ত অংশ, এটার অনুবাদ আগে করে ফেলতে হবে। সাহিত্য রচনা, উপন্যাস, জার্নালিজম মানে কি? বিশ্লেষণধর্মী সাংবাদিকতা অথবা গভীর সাংবাদিকতা। ইনডেপথ মানে বিশ্লেষণধর্মী হইলে ভালো আর কি। এমনকি বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মতো বড় কি বড় দীর্ঘ লেখা, দীর্ঘ পাঠ্য পাঠের সাথে যুক্ত আছে। দীর্ঘ লেখা পরে এটা বললে হবে, বা বলতে পারেন যে এটা থেকে দূরে সরে যাচ্ছে, অথবা বলতে পারেন যে উপন্যাস, প্রবন্ধ এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মতো দীর্ঘ লেখা পরে, এরকম কম মানুষই, খুব অল্প সংখ্যক লোক এটা পরে বললে হবে। আর এঙ্গেজিং মানে এটার সাথে এটা পড়া বোঝাচ্ছে, বা এটার সাথে এঙ্গেজিং যুক্ত দিলে আবার এখানে সুন্দর হবে না, সম্পৃক্ত আছে। হ্যাঁ, সম্পৃক্ত দিলে ভালো হবে। এখানে দুইটা অপশন দেখানো হয়েছে, দেখেন।
এক হচ্ছে যে খুব কম মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, এখানে কমা দেওয়া লাগবে না, হ্যাঁ, বিশেষ করে তরুণ প্রজন্ম উপন্যাস, প্রবন্ধ এমনকি বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মতো দীর্ঘ লেখা পড়ে, খুব কম সংখ্যক মানুষ এগুলো পড়ে। এক, অথবা বিশেষ করে তরুণ প্রজন্ম ক্রমেই দূরে সরে যাচ্ছে উপন্যাস, বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মতো দীর্ঘ পাঠ্য উপকরণ থেকে। ঠিক আছে, এই যে এটা একটু সোজা, কিন্তু জাস্ট এই যে ইনডেপ জার্নালিজম যে এটা বুঝতে হবে আর কি। এটা আসেন, ইনস্টিড ব্রিফ স্নিপেটস, এইগুলা টার্মগুলো জানা বুঝার চেষ্টা করেন। ব্রিফ স্নিপেটস অফ ইনফরমেশন কি বুঝাচ্ছে আপনি বুঝে যাবেন, যদি পরীক্ষা না পারেন স্নিপেট লিখে দিবেন। ভাইরাল ভিডিওস, র্যাপিড সোশ্যাল মিডিয়া আপডেটস হ্যাভ বিকাম দ্য নর্ম। এটা আপনি সাজায় সুন্দর করে লেখা যায়, আবার চাইলে যেমনে আছে এমনি কাইন্ড অফ আক্ষরিকের কাছাকাছি অনুবাদ করা যায়। ইনস্টিড মানে কি এর পরিবর্তে আপনি দিতে পারেন, এর পরিবর্তে কি হইছে, এর পরিবর্তে কি জায়গা করে এর নিচ্ছে, পরিবর্তে সংক্ষিপ্ত অংশ, তথ্যের সংক্ষিপ্ত খণ্ডচিত্র অথবা সংক্ষিপ্ত অংশ, অসুবিধা নেই, দিলে হবে। তারপরে ভাইরাল ভিডিও, দ্রুত সোশ্যাল এবং র‍্যাপিড সোশ্যাল মিডিয়া আপডেট, মানে কতক্ষণ পরে পরে সোশ্যাল মিডিয়া আপডেট আসতে থাকে না, আপনার এটা জানতে হবে, এটা জানতে হবে, কি হইতেছে দেশে, আপনার ব্যস্ত রাখতেছে, আপনি ওই যে পড়াশোনার টাইমই নাই, বিশ্লেষণধর্মী লেখাপড়ার টাইম নেই, মানুষ পত্রিকা পড়ে না তো এখন। যেমন আমার বাসায়, আমি অফিসে প্রথম আলো রাখি আর বাসায় হচ্ছে ডেইলি স্টার, আমি প্রতিদিন সময় পাই না কিন্তু পড়ার চেষ্টা করি। আজকেও আমি ডেইলি স্টার একটু পড়ছি, প্রথম আলো একটু পড়ছি, দুইটাই পড়ার চেষ্টা করছি। আপনি যদি পত্রিকা না পড়েন, ওপিনিয়ন না পড়েন, ওপেড না পড়েন, বিশ্লেষণধর্মী লেখা না পড়েন, শুধু টিভি দেখে আর মোবাইল টিপে আপনার কোনো জ্ঞানী অর্জন হবে না। এই জন্য ছোটবেলা থেকে আমরা শিখছি কি, মানে এটা হচ্ছে স্টোর হাউস অফ নলেজ পত্রিকা, ওই কথাটাই বলার চেষ্টা করতেছে। মানে তাহলে আমরা এর পরিবর্তে কি করে কি দেখতেছি আমরা, আপনি দিতে পারেন এর পরিবর্তে জায়গা করে নিচ্ছে, বিকেম দ্য নর্ম, ঠিক আছে, এটা দিতে পারেন, মানে এটাই এখন মানে রীতি হয়ে গেছে, এটা বলতে পারেন। মানে এগুলা দেখা হচ্ছে, এর পরিবর্তে তারা এটা দেখার রীতি, মানে এটা দেখার প্রচলন হয়েছে, এটা বলতে পারেন আপনি, ঠিক আছে। কিন্তু না বলে আপনি মানে ওই যে বইটই দীর্ঘ বই পড়ে না, এটার পরিবর্তে এগুলা জায়গা করে নিচ্ছে, দুইভাবে বলা যায়। বলার চেষ্টা করেন তো সবাই, মানে যারা ইয়াতে আছেন। স্যার আপডেট কি বাংলায় আপডেটই লিখবো নাকি এটা বাংলায়? স্যার আপডেটই লিখবো, মানে বাংলিশ ভাবে আপডেটই লিখবো নাকি র‍্যাপিড সোশ্যাল মিডিয়া আপডেটের অর্থটা কি লেখা যায়? সোশ্যাল মিডিয়া আপডেট কি লিখবো নাকি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম আপডেটের বাংলা কি, ওটাই লিখতে হবে? আপনার কথা আমি বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন কাইন্ডলি। স্যার এখানে যে র‍্যাপিড সোশ্যাল মিডিয়া আপডেট আছে, এখানে আপডেটটা কি আপডেটই লিখবো নাকি অন্য কোনো? ও আচ্ছা, হ্যাঁ আপডেট লিখেন, সমস্যা না, আপডেট হালনাগাদ লেখা যায় না স্যার? লাগবে শুনতে। হালনাগাদ লেখা যায় না স্যার? না, হাল নাগাদ ভাল লাগবে না তো, এখানে ভাল লাগবে না, আপডেট এখন বাংলা হয়ে গেছে। জি স্যার, এটা দিলেই অনুবাদটা সুন্দর হবে। জি স্যার। স্যার তার বদলে জায়গা করে নিচ্ছে, কি জায়গা, এটা আর অনুবাদটা সুন্দর হয়। আর যে জায়গা করে নিচ্ছে না দিলে, এটাই এখন রীতি হয়ে দাঁড়িয়েছে, এটা দিতে পারেন। তাহলে এর পরিবর্তে মানে কি, সংক্ষিপ্ত তথ্যচিত্রের সংক্ষিপ্ত খণ্ডচিত্র, ভাইরাল ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে দ্রুত আপডেট এখন রীতিতে পরিণত হয়েছে, অথবা এগুলো জায়গা করে নিচ্ছে, দুইভাবে দেওয়া যায়। যে আমি এখানে দেখাচ্ছি, দেখেন, আপনি এভাবে শুরু করতে পারেন, তার বদলে জায়গা করে নিচ্ছে সংক্ষিপ্ত তথ্যের খণ্ডচিত্র, ভাইরাল ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত আপডেট, অথবা এর পরিবর্তে জায়গা করে নিচ্ছে তথ্যের সংক্ষিপ্ত অংশ, ভাইরাল ভিডিও এবং সোশ্যাল মিডিয়ার দ্রুত আপডেট গুলো, দুইভাবেই বলা যায়। এখানে খালি ওই যে অনুবাদ করতে পারাই মেইন, এটা তো সাবজেক্ট ভার্বের মামলা, তো এটা খুব সোজা। স্যার এক্সাম হলে যদি কোনো স্পেসিফিক ওয়ার্ডের মিনিং না জানা হয়, সাপোজ যেমন ওটাই লিখে দিবেন, যেটা আছে এটা লিখে দিবেন, ভাইরাল ভিডিও লিখে দিবেন, র‍্যাপিড সোশ্যাল মিডিয়া আপডেট লিখে দিবেন, স্নিপেট লিখে দিবেন। আপনি যদি খণ্ডচিত্রটা না মনে আসে, স্নিপেট লিখে দিবেন। এগুলা অবশ্যই এরপরের ইয়াগুলাতে অ্যাডভার্বিয়াল খুব না, এরপরের সেন্টেন্সটা গুরুত্বপূর্ণ, তবে এটা আমরা মুখে মুখে করে ফেলি। যেমন ধরেন ক্রিটিক্স আর্গু দ্যাট, এটা তো বুঝাই যাচ্ছে, সমালোচকরা কি করে, আর্গু মানে এখানে তর্ক করে না, হ্যাঁ, সমালোচকদের মতে, মানে ক্রিটিক্স আর্গু দ্যাট মানে ক্রিটিক্স থিঙ্ক দ্যাট, একই কথা, বুঝছেন? এটা অনেকে মনে করতে পারে আর্গু মানে তো তর্ক করা, এই জন্য ক্রিটিক্সরা তর্ক করতেছে নাকি, মানে আর্গু করা মানে এখানে বুঝাচ্ছে যে এখানে দ্বিমত আছে একজন, মানে ক্রিটিকরা মনে করে, তাহলে ক্রিটিক্স মানে সমালোচক, তাহলে সমালোচকদের মতে, এটা যুক্তি দেয় দরকার নাই, মতে এটা দিয়েন না।
জি স্যার। তাহলে দিস ট্রেন্ড আন্ডারমাইন্স, এই যে ট্রেন্ড, যে ট্রেন্ডটা চালু হইছে, এই যে ভাইরাল ভিডিও এই সেই এগুলা ট্রেন্ড মানে কি, এখানে কি আপনারা বলবেন, আমি পরে বলে দিব না পারলে। দিস ট্রেন্ড সাবজেক্ট আন্ডারমাইন্স, কি আন্ডারমাইন করতেছে? দ্য ক্যাপাসিটি ফর ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিপ রিফ্লেকশন, সাস্টেইন কনসেন্ট্রেশন। এগুলোর আলাদা আলাদা অনুবাদ জানতে হবে, তাইলে বাক্য তো সোজা, বাক্য আপনি এমনি পারবেন। তাইলে এই যে বাংলা বাক্যে তো ভার পরে যাবে, তাহলে আমি এটা পরে দিব, আন্ডারমাইন পরে দিচ্ছি, হ্যাঁ আন্ডারমাইনের অনুবাদ পরে। তাহলে আমরা প্রথমে আন্ডারমাইন তো পরে যাবে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, ক্যাপাসিটি ফর ক্রিটিক্যাল থিঙ্কিং, তাহলে এই দিস ট্রেন্ডের অনুবাদ কি হইতে পারে? এই প্রবণতা, প্রচলন, এই প্রবণতাটা সুন্দর। আর কিছু? এই ধারা, এই ধারা থেকে প্রবণতা সুন্দর, ধারা মনে না পড়লে আপনি ধারা দিতে পারেন। এই চলও দিতে পারেন, হাল আর কি, বুঝছেন? আচ্ছা, প্রবণতাটা সুন্দর আর কি, এই প্রবণতা। তাহলে দ্য ক্যাপাসিটি ফর ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি? সমালোচনামূলক চিন্তা ভাবনা। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে চিন্তা শক্তি, চিন্তা ভাবনা ধারণ শক্তির ক্ষমতা, গভীর চিন্তা শক্তি। তারপরে ডিপ রিফ্লেকশন মানে কি? গভীর প্রতিফলন। প্রতিফলন এখানে হবে না, গভীর প্রতিফলন মানে মনোনিবেশ, বুঝছেন? রিফ্লেকশন মানে এমনি তো রিফ্লেকশন মানে প্রতিফলন, কিন্তু এখানে গভীর মনোনিবেশ, এটা সুন্দর আর কি। এই জন্য একটু প্র্যাকটিস করলে এগুলো আস্তে আস্তে আসবে। এই যে সাস্টেইনড, টেকসই কনসেন্ট্রেশন হবে না, দীর্ঘস্থায়ী মনোযোগ ধরে রাখার, দীর্ঘস্থায়ী মনোযোগ ধরে রাখার ক্ষমতা। দীর্ঘস্থায়ী মনোযোগ, এটা মানে দীর্ঘক্ষণ মনোযোগ এটা। তাহলে আপনি যদি ধরেন প্রথমে সক্ষমতা দিলেন না, প্রথমে দিলেন যে এরকম যে এই প্রবণতা সমালোচনামূলক চিন্তা শক্তি, গভীর মনোনিবেশ এবং দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখার ক্ষমতা কে কি করে দিচ্ছে? আন্ডারমাইন করে দিচ্ছে, ব্যাহত করছে, দুর্বল করে দিচ্ছে। ঠিক আছে, হবে এখানে দেয়া আছে, ঠিক আছে, আপনারা পরে দেখবেন। এবার আসেন যেটা আমাদের একটু বড় সেন্টেন্স, আমাদের টার্গেট, এই বড় সেন্টেন্সটা আমরা করি। তো বড় সেন্টেন্সও এটা আহামরি কিছু না, এই যে এর দূর পর্যন্ত একই অনুবাদ হবে, এই যে আর্গু দ্যাটের মতো। বলেন তো, এই দূরের অনুবাদ করে ফেলেন। হাউএভার টাউএভার থাকলে এগুলোর অনুবাদ প্রথমে যাবে। হাউএভারের অনুবাদ কি? তবে, যা হোক, এগুলা না, তবে যা হোক দেন আপনারা, যা হোক অথবা তবে। এবার এই ডিজিটাল মিডিয়া তাদের মতে মতে, তাহলে কার মতে? ডিজিটাল মিডিয়ার তাদের, ডিজিটাল মিডিয়ার পক্ষে তারা হচ্ছে তাদের ডিজিটাল মিডিয়ার পক্ষপাতীদের মতে মনে করেন। ডিজিটাল মিডিয়া না দিয়ে আপনি ডিজিটাল কি দিতে পারেন? মাধ্যমও দিতে পারেন। ডিজিটাল মাধ্যমের পক্ষপাতীদের মতে। স্যার সমর্থক দিলে হবে না? সমর্থক দিলে হবে, সমর্থকদের মতে হবে। আপনারা যারা কথা বলেন না, তারা শুধু শুধু কেন মানে অন করে রাখেন মাইকটা? অফ করে রাখেন, কথা সমান করো। স্যার ইকো হচ্ছে। আর এই যে সুরাইয়া উনি বন্ধ করছেন ওনার কারণে। আমাদের টেকনিক্যাল টিম, হ্যাঁ টেকনিক্যাল টিমের লোকজন রে বলছে, আমাদের টেকনিক্যাল টিমের কেউ আছেন? একটু চ্যাটে জানান তো আমারে, আছেন নাকি আপনারা? এখন ক্লিয়ার? হ্যাঁ, টেকনিক্যাল টিমের কেউ আছেন আমাদের? ওই ইস্যুটা হচ্ছে সুরাইয়াপুর ওখান থেকে। স্যার এখন ক্লিয়ার আছে, এখন দয়া করে। স্যার এখন ওকে আছে? হ্যাঁ ঠিক আছে, টেকনিক্যাল টিমরা। আচ্ছা, পরের বার আমরা ট্রান্সলেশনের ক্লাস তো আজকে শেষ যদিও, কিন্তু ট্রান্সলেশনের ক্লাস করার সময় আজকে মানে বাইরে থেকে জয়েন করছে তো অনেকে, মানে হচ্ছে যে অনেকের লিঙ্ক দেওয়া হয়েছে এই জন্য। কিন্তু মানে আগামীবার আমরা করার সময় টেকনিক্যাল টিমটা অ্যাক্টিভ রাখতে হবে। যেই কথা বলবে হুদাই মানে মাইক্রোফোন অন রাখবে, তারা বন্ধ করে দিতে হবে, তাহলে সুবিধা। যেমন আমি যদি এখন আগামী ক্লাস থেকে আবার ভোকাবুলারি ক্লাস হবে, ভোকাবুলারি ক্লাসে আপনারা মানে মাইক্রোফোন অফ থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু এটাতে মাইক্রোফোন অন না থাকলে মানে ইন্টারঅ্যাক্টিভ হয় না। আপনারা তো গত ক্লাসে দেখছেন যে আপনি গত ক্লাসে যে উপকৃত হয়েছেন, এটার কারণ হচ্ছে মাইক্রোফোন অন করা। হ্যাঁ, নাইলে কিন্তু করা যাবে না। যাই হোক, এটা এই ম্যাচুরিটি থাকতে হবে। যারা এখানে ক্লাস করেন তারা তো অনার্স মাস্টার্স পাস করে ফেলছেন,
কিন্তু আপনারা যদি এটা শিখাই দিতে হয় যে আপনি একটা ক্লাস কিভাবে করবেন, ক্লাসের মিনিমামই টিকেট আছে, এটা তো বোঝা দরকার। এটা যদি শিখাই দিতে হয় তাহলে অন্যদের আপনি ক্ষতি করবেন, অন্যরা ডিস্টার্ব ফিল করবে, এটা যেন আর বড় না লাগে। আপনি ক্লাস করতে যায় মাইক্রোফোন অন করে ঘুমাই গেছেন কাঁথার তলে, এটা তো আর হবে না। ঠিক আছে, তাহলে এই অংশের অনুবাদ শেষ। তাহলে এইবার এখান থেকে শুরু করেন। নিউ ফর্মস অফ রিডিং এন্ড লার্নিং আর ইমার্জিং। দেখছেন তারা কি বলতেছে, যারা ডিজিটাল মিডিয়ার পক্ষপাতী তাদের মতে, পক্ষপাতীদের মতে অথবা লিখতে পারেন পক্ষপাতীরা মনে করেন। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার পরীক্ষার সময় ট্রান্সলেশনে কত সময় দেওয়া উচিত? আপনার যত সময় লাগবে অত সময় দেওয়া উচিত, কিন্তু যত সময় দিতে পারবেন না। আপনি 2 ঘন্টার আগেই ভাগ করে ফেলবেন যে আপনি 2 ঘন্টাতে কোনটা কত দূর। এটা একজনের 10 মিনিট দেওয়া উচিত, আরেকজনের 15 মিনিট দেওয়া উচিত, এখন আপনার ক্যাপাসিটির উপরে। আপনি তো 2 ঘন্টার প্রশ্ন, আপনি ধরেন সিনিয়র অফিসারের প্রশ্ন পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি তো জানেন ওখানে একটা বাংলার একটা ইংরেজি ফোকাস রাইডিং আসবে, 2-1টা অঙ্ক আসবে, তারপরে একটা কম্প্রিহেনশন আসবে, তো আর তারপরে আপনারে ট্রান্সলেট করতে দিবে, তারপরে আর কোনো জায়গায় আর্গুমেন্টেটিভ রাইটিং থাকে, কোনো জায়গায় বাংলা ইংরেজি উভয় ট্রান্সলেশন থাকে, বা কোনো জায়গায় সামারি থাকে। তাহলে আপনি প্রশ্ন প্যাটার্ন দেখে যাবেন, দেখে আপনি টাইম ভাগ করবেন, আপনি কোনটাতে কত মিনিট দিবেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী। টাইম ম্যানেজমেন্ট করাটা স্যার একটু কঠিন ব্যাপার আসলে। হ্যাঁ, আমার মতে 10 মিনিটের বেশি দেওয়া উচিত না, 10 মিনিটে করে ফেলা উচিত। যারা এই প্র্যাকটিস গুলা করতেছেন, নিয়ম কানুন যাদেরকে দেখানো হয়েছে, তারা 10 মিনিটের বেশি সময় দেওয়া উচিত না। জি স্যার, আচ্ছা, ধন্যবাদ। নিউ ফর্মস অফ রিডিং এন্ড লার্নিং আর ইমার্জিং। ইমার্জিং মানে কি? ইমার্জিং মানে হচ্ছে উদ্ভূত হওয়া, উদীয়মান। এখানে তার উদীয়মান হবে না, আর আমরা বোঝার চেষ্টা করি যে মানে এটা কি হবে, হ্যাঁ, পরে মানে পুরাটা করার পরে। আচ্ছা, নিউ ফর্মস অফ রিডিং এন্ড লার্নিং আর ইমার্জিং তৈরি হচ্ছে, ওয়ান্স দ্যাট প্রায়োরিটাইজ ইন্টার অ্যাক্টিভিটি, ভিজুয়াল এঙ্গেজমেন্ট এন্ড গ্লোবাল কানেক্টিভিটি। এগুলোর খালি একটা অনুবাদ, বাংলা অনুবাদ জানলে হলো, এগুলো তো কিছুই না। এটা যা দিয়ে করে দিলে হবে, দা ওয়ান্স যা দিয়ে। হ্যাঁ, তাহলে এক নতুন ধরনের পড়া এবং শেখার বা শিক্ষা কি হচ্ছে, গড়ে উঠছে। ইমার্জিং মানে এখানে গড়ে উঠা, মানে নতুন শিক্ষা চলে আসছে। মানে ওরা বলতেছে যে আগে যে দীর্ঘক্ষণ নোবেল টোবেল পড়তেন, এগুলো তো আগের সিস্টেম, আর এখন বলতেছে যে নতুন ফর্মস অফ রিডিং এন্ড লার্নিং আর ইমার্জিং, নতুন শিক্ষার ধারা তৈরি হচ্ছে, পাঠ ও শিক্ষার, বা এটা বলতে পারেন পাঠ ও শিক্ষার নতুন ধারা গড়ে উঠছে। এবার দা ওয়ান্স দ্যাট, এখানে দা ওয়ান্স দ্যাট আপনি কি দিয়ে অনুবাদ করলে এটা মিলবে, এটা আপনি চিন্তা করেন। গড়ে উঠছে এটা লিখলেন, লেখার পরে দা ওয়ান্স দ্যাট যেটা প্রায়োরিটাইজ দেয় কিসের, ইন্টার অ্যাক্টিভিটির উপরে, ভিজুয়াল এঙ্গেজমেন্টের উপরে এবং গ্লোবাল কানেক্টিভিটির উপরে, যেটা গুরুত্ব আরোপ করে। হ্যাঁ, হইতে হবে। হ্যাঁ, যেটা গুরুত্ব আরোপ করে বা যেখানে গুরুত্ব পাচ্ছে। কি গুরুত্ব পাচ্ছে? আন্তঃক্রিয়াশীলতা। ভিজুয়াল এঙ্গেজমেন্ট মানে কি? ভিজুয়াল এঙ্গেজমেন্টে অনেকে দৃশ্যমানতা বলে, আবার চাক্ষুষ অভিজ্ঞতা, মানে ভিজুয়ালি দেখলেন আপনি, চাক্ষুষ অভিজ্ঞতা। গ্লোবাল কানেক্টিভিটি মানে কি? বৈশ্বিক যোগাযোগ, বাস। এগুলোর আলাদা আলাদা অনুবাদ পারলে হবে। তাহলে ওটার সাথে কেমনে মিলাবেন? এটা তো একটা অ্যাডজেক্টিভ ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা ওই যে যা দিয়ে অথবা যেখানে গুরুত্ব পাচ্ছে, এই যে এগুলোর নাম বসাই দেয়া। তো এই জন্য এগুলার একটু অনুবাদ পারতে হবে। আপনি যদি মনে করেন কোনো কারণে কানেক্টিভিটির অনুবাদ পারতেছেন না, তাহলে বৈশ্বিক কানেক্টিভিটি দিয়ে দিবেন, মানে অনুবাদ ছাড়া যাবে না। তাহলে তবে ডিজিটাল মাধ্যমের পক্ষপাতীরা মনে করেন পাঠ ও শিক্ষার নতুন ধারা গড়ে উঠেছে, যেখানে গুরুত্ব পাচ্ছে আন্তঃক্রিয়াশীলতা, চাক্ষুষ অভিজ্ঞতা, বৈশ্বিক যোগাযোগ। আপনি দৃশ্যমানতাও দিতে পারেন। এটা দিয়ে আমরা শেষ করব আজকের ক্লাস। দ্য কোশ্চেন রিমেইনস, ক্যান লং টাইম রিডিং অ্যান্ড ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট সার্ভাইভ ইন দ্য ডিজিটাল এজ? এটা আপনাদেরকে যে দ্বিতীয় দিন একটা পড়তে দিছি, ইরাক, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে, নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে, ওখানে একটা ছিল এই যে এই টাইপের, এটা দ্য কোশ্চেন রিমেইনস, প্রশ্ন থেকেই যায়, এরকম প্রশ্ন থেকেই যায়। তাহলে এটা আমরা অনুবাদ পেরে গেলাম। তাহলে পরেরটার অনুবাদ সবাই পারবো, মুখে বইলা ফেলেন, এটা দিয়ে আমরা ক্লাস শেষ করে দিব। বলেন, ক্যান লং টাইম রিডিং, দীর্ঘ পাঠ, দীর্ঘ পড়ার অভ্যাস, দীর্ঘ সময় ধরে পড়ার অভ্যাস, এবং ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট মানে কি?
ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট মানে এটা মনে রাখবেন যে মানে এঙ্গেজমেন্ট মানে এখানে যুক্ত হওয়া না। আপনি যদি একবারে ভাবানুবাদ এই আক্ষরিক অনুবাদ করতে চান হবে না। ক্রিটিক্যাল মানে বিশ্লেষণধর্মী, একটু আগে আমরা দেখছি যে ক্রিটিক্যাল ইনডেপথ জার্নালিজম, বিশ্লেষণধর্মী সাংবাদিকতা, ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট, হ্যাঁ, তারপরে বিশ্লেষণধর্মী বলতে পারেন, বিশ্লেষণধর্মী চিন্তা ভাবনা। এঙ্গেজমেন্ট মানে স্যার গভীর মনোনিবেশ কি হয়? না, গভীর মনোনিবেশ এখানে স্যার রিফ্লেকশনের ক্ষেত্রে, ডিপ রিফ্লেকশনের ক্ষেত্রে হচ্ছে গভীর মনোনিবেশ। সংযুক্তি হয়, সংযুক্তি। সংযুক্তি বাদ দেন, এঙ্গেজমেন্টের অর্থ সংযুক্তি, যুক্ত হওয়া, এগুলা বাদ দেন, এগুলো হবে না এখানে, ঠিক আছে? এটা হইতে পারে গভীর মনোনিবেশও দিতে পারেন, ঠিক আছে, কাছাকাছি যায় আর কি। দেন ক্যান লং টাইম ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট রাখাটা কি অনুচিত হবে স্যার? হ্যাঁ, ডিজিটাল ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট যদি স্যার ডাইরেক্ট লিখে দিই সেক্ষেত্রে কি অনুচিত হবে স্যার? ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট ডিরেক্ট লেখা উচিত হবে না, মানে এটা তো একবারে আমি যেটা বলছি এটা বলছি আবার উপায় না থাকলে, কিন্তু আপনি এখন তার উপায় আছে, আপনি চেষ্টা করবেন, অর্থ দেখবেন, বোঝার চেষ্টা করবেন। এখন আপনি ডিরেক্ট যদি এঙ্গেজমেন্টের অর্থ আর ক্রিটিক্যাল আলাদা দেখেন, ক্রিটিক্যাল তো মানে সমালোচকীয়, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে সংযুক্তি, তাহলে সমালোচকীয় সংযুক্তি তার এটা হয় না। তাহলে এটার একটা ভাবানুবাদ করতে হবে, ভাবানুবাদ হচ্ছে বিশ্লেষণধর্মী চিন্তা ভাবনা। মানে এটা কেমনে ভাবানুবাদ, বিশ্লেষণধর্মীটাই স্যার অনেক ভালো স্যার। কেমনে ভাবানুবাদ করবেন, এই যে এতক্ষণ যে করছেন এই টোটাল কথাটার সারাংশ হচ্ছে এই কথাটা ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট, সারাংশের মধ্যে এই ব্যাপারটা আছে, এই ফ্রেজটা আছে। ওই জন্য টিকে থাকতে পারবে কি না ডিজিটাল এজ, ডিজিটাল যুগে টিকে থাকতে পারবে, এটা জাস্ট কোশ্চেন করতেছে আর কি, এই যে এইভাবে। কিন্তু প্রশ্ন থেকে যে দীর্ঘ সময় ধরে পড়ার অভ্যাস বিশ্লেষণধর্মী চিন্তা ভাবনা কি এই ডিজিটাল যুগে টিকে থাকতে পারবে? তো এই কোশ্চেন রেখে আমরা আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা শুনে আজকের ক্লাস শেষ করবো।